অন্তত 2-3 মাস তো নির্বাচন সামনে এগিয়ে আসছে। বাংলাদেশের নাগরিকদেরকে এই নির্বাচনের বিষয়টি বারবার বলতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই বিষয়টিতে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমি বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এই খালি কাজে একটু খাই, একদিন খাই না, আজকের দিনটা খাইতাছি। জি জি, মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। নির্বাচন কেন হবে? বাংলাদেশের জনগণের জন্য হবে। নির্বাচন মানে এইরকম না কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া, কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া। বিষয়টা এইরকম না এক সরকার থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে দেওয়া, এইরকম মোটেও না। যারা বাই চান্সে ক্ষমতা পেয়েছে তারা এই ধরনের একটা সুন্দর কথা সরে দিয়েছিল যে আমরা তো এক সরকারকে থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে ক্ষমতা দিতে আসি নাই। মিস্টার তারেক, একটা কথা মনে রাখেন, যে মানুষ শুধু মানুষের গীবত গায় তাকে কেউ পছন্দ করে না। আপনার যে কন্টেন্টগুলো করেন আপনি যা দেখেন না কি ধরনের কমেন্ট করে। 10% লোক, মানে 90%, 10% আপনার বলে আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাও থাকবে না। আপনি যে স্টাইল ধরছেন এই ভালোবাসাও থাকবে না। তবে আমার মনে হয় কি জানেন বন্ধুরা, ও এই স্টাইলটাই ধরছে জাস্ট আলোচনায় থাকার জন্য। এই যে আমি এখন আলোচনা করতেছি, আমি তো আলোচনা করতাম না। এরকম একটা সুন্দর, শুনতে অনেক ভালো লাগে যে কথাগুলো। আরও অনেক কথা বলেছে যে আজীবন সরকার হটানোর আন্দোলন হয়েছে, সরকার রক্ষার আন্দোলন হয়নি। এই ধরনের কথা আমরা শুনতে হয়েছে। সরকার রক্ষার আন্দোলন হয়নি। ইয়াহিয়া, আইয়ুব খান, যারা ভুট্টো, শেখ হাসিনা, যখন যেই সরকারই ছিল, যারাই ছিল, তারাই নিজ সরকারকে রক্ষা করার জন্য, তাদের যারা অনুসারী, তাদের যারা বেনিফিশিয়ারি, তারা সবাই মিলে ওই সরকারকে রক্ষা করার আন্দোলন করেছে। ওর কথাবার্তা শুনে আমার পায়ের রক্ত, মানে কি মাথার রক্ত পায়ে ওঠে না, পায়ের রক্ত মাথায় উঠে আছে, আমি বুঝি না। একে তো ভদ্রলোকের মানে চেহারা দেখলেই মনে হয় গোসল করে না। আপনারা শিওর থাকেন ও গোসল করে না, ও শেভ করে না। ও যে ভিডিও বানায়, আমরা যখন ভিডিও বানাই তো মুখটা একটু ওয়াশ করে আসি, চুলটা একটু আছড়ে আসি, একটা ভালো কাপড় পরে আসি, যে একটা মানুষ এত কষ্ট করে দেখবে, আমাকে কি দেখবে। পয়লা কথাই তো আছে, পয়লা দর্শনধারী, তারপর গুণ বিচারী। ওই একইভাবে যারা এখন বেনিফিশিয়ারি, সমন্বয়ক, তারপরে এনসিপি, যারা বেনিফিট নিচ্ছে এই সরকারের কাছ থেকে, বিভিন্নভাবে বেনিফিট নিচ্ছে। ডক্টর ইউনূস নিজ হাতে এই ব্যবস্থাপনা করেছেন, সচিবালয়ে ঢোকার ব্যবস্থা করেছেন, জেলা প্রশাসকের অফিসে ঢোকার ব্যবস্থা করেছেন, এবং এরা এখানে ঢুকে কিচ্ছু করে না, শুধু যায় আসে আর চা খায় আর বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এরা নিয়োগ বাণিজ্য করে না, তারপরে প্রশাসক নিয়োগ দেয় না, বদলি বাণিজ্য করে না, এগুলো আর কিছু করে না। আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এই খালি কাজে একটু খাই, একদিন খাই না, আজকের দিনটা খাইতাছি। জি জি, মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। আমার যদি আইসা দেখেন আমি রাহাবাদা গেঞ্জি বইরা চুলগুলো আল্লাইয়া আপনি দাঁড়াইছি, আপনি দেখবেন আপনাদের লুকটা হলো বুঝতে হলো কেমন করে আহে। পয়লা দর্শনধারী, তারপর গুণ বিচারী। মিস্টার তারেক, আপনাকে অনুরোধ করছি, আপনি ইউনূস স্যারের মতো মানুষকে নিয়ে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করেন, একটু একটু ভদ্রভাবে আইসেন, গোসলটা করেন, মাথায় একটু তেল দিয়েন, দাঁতটা মাইজেন, শেভ করেন, বেশি কাপড় লাগবে না তো, যে কাপড়টা আছে ওই কাপড়টা ধুইয়া পরে। আপনার কাপড় দেখলেও মনে হয় আপনি বলতে 10 দিন 15 দিন ওই একটা গেঞ্জি পরেই থাকেন। একটা গেঞ্জি পরে আপনি 10টা 12টা করেন না, ধুইয়া নেন, মাঝখানে ধুয়ে নেন। আমরা কিন্তু বুঝি, আপনি মনে করেন না এই মিয়া ধোয়া না ধোয়া মানুষ ছবিতে বুঝে নাকি? বুঝি ভাই, আমরা গেঞ্জি দেখে বুঝি কয়দিন ধরলাই, আপনি কোনো গেঞ্জি 10 দিন 15 দিনের কম পড়েন না। এই জিনিসগুলো এনসিপি নামে একটা সংগঠনকে ডক্টর ইউনূস নিজ হাতে এইভাবে পরিচয় করিয়ে, অ্যাড্রেস করিয়ে দিয়ে এইখানে ঢোকানোর ব্যবস্থা করেছে। সচিবালয়টাকে বাজারে করে ফেলেছে কারা? ডক্টর ইউনূস এটা করিয়েছেন এনসিপির ছেলেপেলেকে দিয়ে। তাহলে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেইখান থেকে কি বাংলাদেশ পেলাম? মবের বাংলাদেশ পেলাম। সেখান থেকে আমরা নিয়োগ বাণিজ্যের বাংলাদেশ পেলাম, সেখান থেকে নিয়োগ জালিয়াতি, বদলি বাণিজ্য, এসবের বাংলাদেশ পেলাম। এবং সেগুলো নিয়ে কি হলো? 3 কোটি টাকার চেক বের হইলো, 5 কোটি টাকার চেক বের হইলো, 400 কোটি টাকা পাঠ্যপুস্তক আপনার হলো প্রণয়নে জালিয়াতি, তারপরে 150 কোটি টাকা এই যে এপিএসরা চুরি করে। এদের দুর্নীতিগুলো এমনভাবে বের হয়, মানে কোটি টাকার নিচে কোনো দুর্নীতিই না। দয়া করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামটা আপনি নিয়েন না, আপনার মুখে মানায় না। আমি শুনছি আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন। একজন বললো কিসের পড়ছে? হালায় ভর্তি হয়েছিল, ওই বছরখানি ক্লাস পাস করছে, তারপর বাইরে পড়ছে। আমি জানি না কি করছেন আপনি।
আপনি যদি মাস্টার্স করে থাকেন, আই ডু রেসপেক্ট, কিন্তু আপনি যে মাস্টার্স করছেন এটা কিন্তু আপনার অ্যাক্টিভিটিতে বুঝাইতে হবে, আপনার কথাবার্তায় বুঝাইতে হবে। কারণ একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোক সম্পর্কে যখন কথা বলে তার প্রতি ডিউ রেসপেক্টটা রাইখা কথা বলে। আপনি বলেন না, আপনি এমনভাবে কথা বলেন যেন ইউনুস একটা রাস্তার লোক, ওরে জোর করে এনে ও জোর করে এসে এনে বসছে, ও নাকি বহুদিন ধরে প্ল্যান করতেছে এনে বসার জন্য। বন্ধুরা, আপনারা ওর ভিডিও যদি দেখা থাকেন দেখেন, ও বলতে চাচ্ছে ইউনুস স্যার মেটিকুলাস প্ল্যান করছে, মানে হাসিনারে সরাইছে, এবং ইউনুস স্যারের রাজনীতি করার বহু শখ। ওই যে কবে পত্রিকা শুনছে, কবে স্যার একবার বলছিলেন যে আমি হয়তো কোনো পার্টিতে করব, তারপরে হয় নাই। সেই তখন থেকেই সে মেটিকুলাস প্ল্যান করতেছে যে কীভাবে হাসিনাকে সরাইয়া সে বসবে, তার কোনো অবদান নাই বাংলাদেশে। ইলিয়াস ভাই ওইটাই বলেছিল যে এরা তো 5 কোটি টাকা নিয়ে কোনো ডিল করে না। তাহলে ওইটা মানে এটা হলো একটা সামগ্রিক অবস্থা। গণঅভ্যুত্থানের পরবর্তীতে ডক্টর ইউনূসের উচিত ছিল সকল রাজনৈতিক দলকে সমানভাবে স্বীকৃতি দেওয়া। যেহেতু উনি বাই চান্স রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন, বাই চান্সে হয়েছেন, কোনো নির্বাচন না, কোনো ভোটাধিকারে না, কোনো ত্যাগের মাধ্যমে না, কোনো ডেডিকেশন না, বাংলাদেশের পক্ষে অনেক কষ্ট করেছেন এই কারণে না, বাই চান্সে একটা সিন্ডিকেট সুন্দরভাবে এটা ওনাকে করেছেন। উনি যেভাবেই হন বাংলাদেশের তো অভিভাবক হয়েছেন। অভিভাবক হওয়ার পরে কাজ ছিল এই যে বিভিন্ন অপরাপর রাজনৈতিক দলগুলো দেশের জন্য কাজ করলো তাদেরকে নিয়ে সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রের ওই জায়গা থেকে মর্যাদা দেওয়া যে আপনারা সবাই মিলে এই ফ্যাসিজম থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এই খালি কাজে একটু খাই, একদিন খাই না আজকের দিনটা খাইতাছি। জি জি, মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। ইউনূস স্যার বাংলাদেশে কোনো অবদান নাই। ইউনূস স্যার কোনোদিন কোনো ছাত্রদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে কথা বলে নাই। হয় মিয়া, উনি কি রাজনীতিবিদ? উনি যে কইব, উনি তো দলের মধ্যে নাই। আর উনি কে ইচ্ছা করে আসছে জানেন না? হয়তো এইবারের মেয়া বলে আপনার মতো লোক কয় আমরা যখন আন্দোলনের সময় ওনাকে বললাম আপনি আসলে একটা বক্তব্য দেন, উনি দেন নাই। এই বেটা তুই কথা কইছিলি, এই বেটা ফাজিল, তুই কথা কইছিলি, তোর কি কথা কওয়ার মতো ক্ষমতা আছে ইউনূস স্যারের সাথে? তাই না? এই ফ্যাসিজম থেকে রক্ষা পাওয়ার কারণে তো উনি 666 কোটি টাকা কর মাপ নিতে পারলেন, গ্রামীণের অনুমোদন নিতে পারলেন, লাইসেন্স নিতে পারলেন, আদম ব্যবসায়ী লাইসেন্স নিতে পারলেন। যদি এই ফ্যাসিজম না সরতো তাহলে উনি এতগুলো সুবিধা নিতে পারতেন? উনি কিন্তু এই সুবিধাগুলো নিতে পারতেন না। তাহলে এই জন্য কাকে ধন্যবাদ দেওয়া দরকার? এই জন্য আমি তারেককে ধন্যবাদ দেওয়া দরকার, বিএনপিকে ধন্যবাদ দেওয়া দরকার, জামাতকে, সবাইকে ধন্যবাদ। উনি কি করলেন? শুধুমাত্র এনসিপিকে ধন্যবাদ দিলেন এবং এনসিপিকে কোলের মাঝে বসালেন এবং তাদেরকে মানে অফুরান্ত লুটপাটের সুযোগ করে দিলেন। সচিবালয়ে, জেলা প্রশাসক কার্যালয়, ইউএনও অফিসে, টিউএনও অফিসে, সব জায়গায় তাদের অবাধ বিচরণ। ইউনূসের সাথে কথা কইছে একমাত্র আসিফ, রাইটটাই তোকে পারে নাই, একমাত্র আসিফ কথা বলছে। আর তুই কসনি, আমরা বলছিলাম বেটা তোরে তখন ধরে নিয়ে গেছিল কোন কেসে আমরা জানি না। হ্যাঁ মানি, আপনি ওই সময় অ্যারেস্ট হয়েছিলেন, অত্যাচারিত হয়েছিলেন। কারণ কি? নেতা হইতে চান তো? এই যে বিভিন্ন সমন্বয়করা সচিবালয়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে টিপতেছে, বিভিন্ন কথা বলতেছে, মানুষ সেই তৎপরতা দেখে মানুষ কি বলে? এরা নিশ্চয়ই মানে ওরা ওখানে কিছু খাইতে যায় নাই, তাই তো? যাই হোক, নির্বাচনের একটা প্রাথমিক ডেট এসেছে যে এপ্রিলের প্রথমার্ধ। এই তো আমাদের স্পষ্ট কথা, নির্বাচনের বিষয়ে ডিসেম্বরের মধ্যে যে কথাটা রাজনৈতিক দলগুলো বলেছে, সকল রাজনৈতিক দলের মতামত, ডক্টর ইউনূস সকল রাজনৈতিক দলের মতামত রাখবে নাকি এনসিপি যারা হলো এই নিয়োগ বাণিজ্য, প্রশাসক নিয়োগে জালিয়াতি এগুলোতে জড়িয়ে পড়েছে তাদের কথা রাখবে? ডক্টর ইউনূস কার কথা রাখবে? আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এই খালি কাজে একটু খাই, একদিন খাই না আজকের দিনটা খাইতাছি। জি জি, মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। কিন্তু আমি 100% শিওর বিএনপির মতো এত বড় একটা দল তোরে এমপিত্ব দিবে না। তোরে বড় জোরে ইলিয়াস বলছে ভালো, আমেরিকাতে ইলিয়াস সাহেব ভালো বলছে, তোরেও বড় জোর বলবে তোমার এলাকার যে এমপি সাহেব আছে তারে বইলে দিবলে তুমি দলের জন্য খাটো, সে পাশ করার পরে আমরা ক্ষমতা নেওয়ার পরে তোমার টুকটাক কাজ টাজ দিবে। এইটাই তুই উপযুক্ত, কারণ তুই তো মর্যাদা রাখতে পারবি না। তুই তো দুনিয়াতে আশ্বাস মানুষের গীবত গাইতে, তুই কত ধরনের গীবত গাস, তোর এত বড় সাহস। তোরে যদি আওয়ামী লীগের সময় একটা কথা কইতি এরকম, তুই তো মানে ভারতের বিরুদ্ধে আন্দোলন করছস, সেই আন্দোলন কি হয়েছে? এই যে ভারতে পণ্য
বর্জন করার জন্য যে আন্দোলনটা করছে তখন তোরে মানুষ পছন্দ করছে, তখন অনেকেই তোরে বাহাবা দিছে, বন্ধ হয়ে গেছে না, এখন করিস না, এখন করিস না কেন, এখন কি এখন বিএনপি থেকে না করে দিছে না, বিএনপি তোরে কোনোদিন নিবে না। কাজে তোরে একটা কথা লাস্টলি বলে দিতেছি, তুই কথা বলবি, তুই নাহিদ রে বলস নাহিদ খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এনসিপি এই করছে, এনসিপি ওই করছে। আরে বেটা, এনসিপিতে যদি কেউ কিছু করে, অন্যায় করে, অন্যায় করতেই পারে, তোরে যদি আজকে তো তুইও তো করবি বেটা। এনসিপিতে যারা অন্যায় করে তাদের সবার বিচার হবে, তোর করতেই না। তুই বলস কি নিশ্চয় ভাগ্য যাওয়ার টাইম পেবো না? আরে তাহলে ক্যা আম বেচস, আমি বেচ গেছে। আমি তোর প্রফেশনটা ছোট করে কইতেছিলাম, তুই যে স্ট্যান্ডার্ডের সেই স্ট্যান্ডার্ডের দিকেই থাক। আরেকটা কথা মনে করিস, যে মানুষ শুধু মানুষের গীবত গায় তাকে আল্লাহ তাআলাও পছন্দ করে না। রেণু রনা রনা